প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদের আজকে আমি ভৌত বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশান নিয়ে চলে এলাম শেষ মুহূর্তের একদম প্রস্তুতি হিসাবে। তোমাদের প্রত্যেকটি স্কুলে সম্ভবত আর এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হচ্ছে, তাই একদম শেষ মুহূর্তে প্রত্যেকটা অধ্যায় ধরে 1 নাম্বার 2 নাম্বার কিংবা 3 নাম্বার, তোমরা জানো ভৌত বিজ্ঞানে তোমাদের সর্বোচ্চ নাম্বার 3 থাকে, এবং 3গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 2+1, কয়েকটি গণিত বাদে ম্যাক্সিমাম যে 3 নাম্বারগুলো আসে পরীক্ষাতে সেগুলো কিন্তু মোটামুটি 2+1 এইভাবে থাকে আর কি। তো যাই হোক, আমি তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায় ধরে 1 নাম্বার 2 নাম্বার কিংবা 3 নাম্বার যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত হয়ে থাকে প্রত্যেকটা বলে দিচ্ছি। প্রথম যে অধ্যায়টি দেখো, পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় থেকে মোটামুটি তোমাদের যে কোশ্চেনগুলো অবশ্যই তোমাকে করে যেতে হবে সেগুলো দেখে নাও। কোন স্তরকে শান্তমণ্ডল বলে এবং কেন? প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত ভাবে মানে কত পরিমাণে হ্রাস পাচ্ছে সেটা বলতে হবে। ভূপৃষ্ঠ থেকে ওজোন স্তরের বিস্তৃতি কতটা রয়েছে? বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নামটা কি? রেডিও তরঙ্গ, প্রতিফলন ও বেতার তরঙ্গের সংযোগ কোন স্তরে সম্ভব হয়? মহাকাশ স্টেশন ও মরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে? কোন স্তরের উপর দিয়ে জেট বিমানগুলো চলাচল করে? ওজোন গহ্বর কী এবং ওজোন স্তর ধ্বংসের কয়েকটি কারণ বলো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবগুলি কী রয়েছে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ করো। যাই হোক, এই কয়েকটি কোশ্চেন বেশি হাইলাইটেড রয়েছে, অর্থাৎ ভৌত বিজ্ঞান মানে তোমাকে যে কয়েকটি কোশ্চেন আমি বলে দিচ্ছি সেই কয়েকটি কোশ্চেন অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে। এই কোশ্চেনগুলো পড়লে আশা রাখছি তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা টাচে পেয়ে যাবে। যাই হোক বন্ধু, একটা একটা করে দেখে নাও। এরপর দেখো, তাপন মূল্য কাকে বলে, এর এককগুলি বলো। কোনো গ্যাসের তাপন মূল্য বলতে কী বোঝো? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। এরপরে কোশ্চেনটা দেখো, পরবর্তী প্রজন্মের জন্য স্থিতিশীল উন্নয়ন কতটা দরকার? এরপরে দেখো, বায়ুশক্তি ও সৌরশক্তির দুটি করে ব্যবহার উল্লেখ করো। বায়োফুয়েল কি, এর উপাদানগুলি উল্লেখ করো। মিথেন হাইড্রেট কি? অর্থাৎ বন্ধুরা, তোমাদের প্রথম অধ্যায় থেকে সর্বমোট 1 নাম্বার 2 নম্বর এবং 3 নম্বর করে যে ধরনের কোশ্চেন করবে, এই হাতে গোনা আমি 19টা বললাম। মোটামুটি একবার রিডিং পড়লে তোমাদের আয়ত্তের মধ্যে থেকে যাবে, কারণ এটা মোটামুটি ভূগোলের অধ্যায়, তাই এটা না জানার কিছু নেই। যাই হোক, এই 19টা কোশ্চেন তোমাকে করতেই হবে। এরপর তোমরা গ্যাসের আচরণ থেকে দেখো, বয়েলের সূত্র লেখো এবং এর গাণিতিক রূপটি প্রকাশ করো। চাপের একক দুটি কী কী, এর মাত্রিক সংকেত লেখো। বয়েলের সূত্রের সাহায্যে পিভি লেখচিত্রটি প্রকাশ করো। উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম শূন্য উষ্ণতাটা কি? নেক্সট কোশ্চেন দেখো, চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্রটি প্রকাশ করো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য উল্লেখ করো। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। নেক্সট কোশ্চেন দেখো, চার্লস বয়েল ও অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে সমন্বয়ে যে গাণিতিক সমীকরণটি রয়েছে তা প্রকাশ করো। আর এর মাত্রিক সংকেতগুলি লেখো। নেক্সট কোশ্চেন দেখো, এসআই পদ্ধতিতে আর এর মান কত? গ্যাসের অণুগুলির গতিতত্ত্বের স্বীকার্য বিষয়গুলি কি কি? গ্যাসের আয়তনের উপর চাপের কি প্রভাব রয়েছে? গ্যাসের চাপের উপর উষ্ণতার কি প্রভাব রয়েছে আলোচনা করো। চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? নেক্সট কোশ্চেন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি সূত্রটি প্রতিষ্ঠা করো। এবং এই অধ্যায় থেকে তোমাকে অবশ্যই কিছু গণিত বা অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে, অর্থাৎ হাতে গোনা তোমাকে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সর্বমোট 17 থেকে 18টা কোশ্চেন দিয়েছি। এরই মধ্যে তোমরা কিন্তু গ্যাসের অধ্যায় টাচ করে যাও, দেখবে এর বাইরে কোনো কোশ্চেন আসছে না আশা রাখছি। এরপরে আলো অধ্যায় থেকে তোমরা দেখো, উত্তল দর্পণ অবতল দর্পণের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন দেখো, একটি দর্পণ উত্তল নাকি অবতল সেটা কীভাবে চিনব? এরপরে কোশ্চেন দেখো, আলোর প্রতিফলন কাকে বলে? নেক্সট কোশ্চেন দেখো, শূন্যস্থানে জলে কিংবা কাঁচে আলোর গতিবেগ কত রয়েছে সেটা বলতে হবে, শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, আলোর প্রতিসরণের সূত্রটি লেখো। নেক্সট কোশ্চেন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে পার্থক্য, এদের সম্পর্ক চিহ্নের সাহায্যে প্রকাশ করো। নেক্সট কোশ্চেন দেখো, লেন্স কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী? নেক্সট কোশ্চেন, আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন, অপসারী লেন্স ও অভিসারী লেন্সের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন দেখো, লেন্সের মুখ্য ফোকাস বলতে কী বোঝো? রৈখিক বিবর্ধন কি, উদাহরণ সহযোগে লেখো। নেক্সট কোশ্চেন দেখো, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া কি, এটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে? নেক্সট কোশ্চেন দেখো, আলোর বিচ্ছুরণ কাকে বলে? নেক্সট কোশ্চেন, কোন কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি, এটা নিয়ে শর্ট কোশ্চেন চলে আসে। নেক্সট কোশ্চেন দেখো, কোন কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে কম ও বেশি? নেক্সট কোশ্চেন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, অতিবেগুনি রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক দিক বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, এক্স রশ্মি কোন কাজে লাগে? নেক্সট কোশ্চেন দেখো, রেডিওথেরাপি এবং ঢালাইয়ের কাজে কোন রশ্মি ব্যবহার করা হয়? নেক্সট কোশ্চেন, আলোর বিক্ষেপণ কি? উত্তল ও অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্বের অবস্থান
বস্তুর অবস্থান, বস্তুর আকৃতি ও প্রতিবিম্বের প্রকৃতি চিত্রসহ ছকের সাহায্যে দেখাও। এই কোশ্চেনটা একটা ছকের মাধ্যমে তোমরা যদি বুঝে নাও তাহলে এখান থেকে কিন্তু একটা টাচে কোশ্চেন আসে 2 কিংবা 3 মার্কসের জন্য। আর নেক্সট অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে পর্যায় সারণী। এই অধ্যায় থেকে দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট রয়েছে। অষ্টক সূত্র কি? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী কিংবা কয়টি পর্যায় আছে তা বলো। নেক্সট কোশ্চেন, কয়েকটি সন্ধিগত মৌলের উদাহরণ দিয়ে এদের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মুদ্রা ধাতু কোনগুলি এবং এদের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সামুদ্রিক লবণ উৎপাদক মৌল কোনগুলি এবং এদের বৈশিষ্ট্য কী। নেক্সট কোশ্চেন, আকরিক উৎপাদক মৌল বলতে কোনগুলি বোঝায়, এদের বৈশিষ্ট্য লিখতে হবে। নেক্সট কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কোনগুলি, এদের বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, আয়োনাইজেশন শক্তি কাকে বলে। নেক্সট কোশ্চেন, শ্রেণী ও পর্যায় বরাবর আয়োনাইজেশন শক্তির ক্রমানুযায়ী মৌলগুলিকে সাজাতে হবে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কী। নেক্সট কোশ্চেন, পর্যায় ও শ্রেণী বরাবর যথাক্রমে দ্বিতীয় পর্যায়ের মৌল ও হ্যালোজেন মৌলগুলো ক্রম অনুসারে সাজাতে হবে। নেক্সট কোশ্চেন, পর্যায় ও শ্রেণী বরাবর জারণ ও বিজারণ ধর্মানুসারে মৌলগুলিকে সাজিয়ে লেখো। অর্থাৎ বন্ধুরা, পর্যায় সারণী অধ্যায় থেকে মোটামুটি হাতে গোনা এই 12-13টা কোশ্চেন যদি তোমরা করে নাও, এরই মধ্যে থেকে তোমরা কিন্তু সমস্ত 2 মার্কস, 3 মার্কস কিংবা 1 মার্কস কমন পেয়ে যাবে। অর্থাৎ এবারে কিছু আর করার দরকার হবে না আশা রাখছি। এরপরে তড়িৎযোজী ও সমযোজী অর্থাৎ যে সর্বশেষ অধ্যায়টি রয়েছে তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য, সেই অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো করবে একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন বা আয়নীয় যৌগ সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, এই ধরনের কোশ্চেন একটা আসবেই, কিংবা তাদের যে বৈশিষ্ট্য বা গুরুত্ব এগুলো আসবে। ঠিক আছে বন্ধু, আশা রাখছি এই কোশ্চেনটা তোমরা করে নাও। এখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে তোমরা 2, 3 বা 1 নাম্বার অবশ্যই কমন পাচ্ছ, দেখে নাও। এরপর দেখো নাও, যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ কাকে বলে। নেক্সট কোশ্চেন দেখো, NaCl বা সোডিয়াম ক্লোরাইড কোন ধরনের যৌগ চিত্র সহ বোঝাও। অর্থাৎ এটি সমযোজী নাকি তড়িৎযোজী যেটা বলতে হবে। নেক্সট কোশ্চেন, CaO এবং MgCl এরা কেন তড়িৎযোজী যৌগ তা ব্যাখ্যা দাও। নেক্সট কোশ্চেন দেখো, সমযোজী বন্ধন কয় প্রকার ও কী কী, প্রতিটি ভাগকে কি সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তা বল। লুইস বিন্দু গঠন বা লুইস ডট ডায়াগ্রাম কাকে বলে। নেক্সট কোশ্চেন, H2O এবং F2 কোন সমযোজী যোজ্যতা গঠন চিত্রের মাধ্যমে তা বোঝাতে হবে। মিথেন অণু সমযোজী যৌগ হওয়ার কারণ কি। নেক্সট কোশ্চেন, H2O, HCl এবং CO2 এদের লুইস ডট গঠন করে বোঝাও। নেক্সট কোশ্চেন, অ্যাসিটিলিনের অণুর গঠন সমযোজী ত্রিবন্ধন সৃষ্টি করে, বিষয়টি লুইস ডট গঠনের মাধ্যমে দেখাতে হবে। নেক্সট কোশ্চেন, দুটি মৌল M ও N এদের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 2,7 এবং 2,8,2 হলে মৌলগুলি কিরূপ যোজ্যতার দ্বারা যৌগ গঠন করবে এবং এদের যৌগটির সম্ভাব্য সংকেতটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় কেন করে না তা ব্যাখ্যা দাও। নেক্সট কোশ্চেন দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত 2টি করে তড়িৎযোজী ও সমযোজী যৌগের উদাহরণ দাও। অর্থাৎ বন্ধুরা, তোমাদের ফার্স্ট সামেটিভে যে ধরনের কোশ্চেনগুলো আসবে, যে অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো অবশ্যই পাবে, 1 মার্কস, 2 মার্কস কিংবা 3 মার্কস, প্রত্যেকটা পার্ট আমি তোমাকে কিন্তু একসাথে দিয়ে দিয়েছি অধ্যায় ভিত্তিক। এর বাইরে কিছু করতে যে আশা রাখছি এরই মধ্যে তোমরা সমস্ত কমন পাবে। এবারে গ্যাসের আচরণ অধ্যায় থেকে তোমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করে নিতে পারো। সেই ম্যাথগুলো আমি তোমাকে লাইভ ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখিয়ে দেবো। তোমরা পরীক্ষার রাতগুলোতে একটু দেখে নিতে পারো। তো যাই হোক বন্ধু, এই ছিল মোটামুটি তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন প্রথম সামেটিভের জন্য। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে SR কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। সুস্থ থেকো, ভালো থেকো। আসছি অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।